হ্যালো স্টুডেন্টস, ক্রান্তিস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ক্লাস 10 এ আমরা আগের দিন শিখেছিলাম গোলক, ঠিক আছে? তো আজকে আমরা সেকেন্ড পার্ট ভিডিওটা শিখব। তো তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে কিন্তু ভুলো না, কেননা এরকম নতুন নতুন ভিডিও চটপট তোমাদের কাছে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে থাকাটা জরুরি। তাই সবাই সাবস্ক্রাইব করবে এবং সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার তো করবেই। ঠিক আছে, চলো বেশি সময় নষ্ট করব না, আমরা চটপট ভিডিওতে প্রবেশ করি। দেখো, আমরা আগের দিন শিখেছিলাম যে গোলকের সম্বন্ধে আমরা ক্লাস 10 এ যেটা 12 নম্বর চ্যাপ্টার রয়েছে, সেই 12 নম্বর চ্যাপ্টারে গোলক ছিল। এই গোলকে 12 নম্বর চ্যাপ্টারে আমরা পড়েছিলাম গোলকের সম্বন্ধে ধারণাটা কি, মানে অর্থাৎ সূত্র কি, গোলক বলতে আমরা কি বুঝি সেগুলো। তো আজকে সেই ধারণার উপরই যে অনুশীলনীতে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা তোমাদেরকে একটা একটা করে সলভ করে দেব। ঠিক আছে, তো তোমরা সেইগুলো দেখতে থাকো যে কিভাবে আমি সলভ করছি। প্রত্যেকটা আমি ভালো করে বলে দেব। তো তোমাদের আর কারো যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাবে। ঠিক আছে, তাহলে আমি এক এক করে শুরু করছি। আমরা আজকে করব কোষে দেখি 12। ঠিক আছে, আজকে আমরা করব কোষে দেখি 12 এই চ্যাপ্টারের প্রথম অঙ্কটা। তোমরা প্রত্যেকেই তোমাদের ক্লাস 10 এর 12 নম্বর চ্যাপ্টার খুলবে, 183 পেজ। পেজ নম্বর আমি এখানে লিখে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি। পেজ হচ্ছে 183। এই 183 পেজে কোষে দেখি 12 এইখানে যে যে ম্যাথস গুলো রয়েছে সেই ম্যাথস গুলো কিন্তু আমি সব সলভ করে দেব পর পর। ঠিক আছে, হয়তো একটা ভিডিওতে হবে না, কিন্তু আমরা সবগুলো কিন্তু সলভ করে দেব। ঠিক আছে, এবার আমরা এক এক করে কিন্তু এগুলো শুরু করছি। দেখো, তো প্রথম যে অঙ্কটা বলেছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে আমরা প্রথম অঙ্কে চলে যাচ্ছি, এক নম্বর অঙ্কে বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ যদি 10.5 সেন্টিমিটার হয়, তার মানে ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি? ব্যাসার্ধ মানে আমরা বুঝছি আর। তাহলে আর এর মানটা হলো 10.5 সেন্টিমিটার, সেমি। ঠিক আছে, আমাকে জানতে চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা তোমরা বলো, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা আগের দিনের ভিডিও লিংক যারা এখন দেখছো এই ভিডিওটা তারা আগে দেখে নেবে, প্রথম পার্টের ভিডিওটা কিন্তু পোস্ট করা আছে। তাহলে আমরা যখন একটা গোলক করছি, তাহলে সেই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল না 4 পাই আর স্কয়ার। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ছিল 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, এইটা ছিল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তো আমরা দেখো, আমরা করছি তাহলে কি লিখছি না ব্যাসার্ধ r সমান 10.5 সেন্টিমিটার, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার। ক্ষেত্রফলের একক কি? বর্গ একক, তার মানে বর্গ সেন্টিমিটার। 4 পাই আর স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে সমান কত হচ্ছে 4 ইনটু পায়ের মান আমি আগে বলে দিয়েছি, পায়ের মান সবসময় কি হয় পরিমিতির ক্ষেত্রে 22 এর 7। তো 22 এর 7 ইনটু আর স্কয়ার, আর স্কয়ার মিন্স 10.5। তাহলে দেখো আর যদি 10.5, তাহলে এটা হচ্ছে 10.5 ইনটু 10.5 আমরা করতে পারি 10.5 ইনটু 10.5। তাহলে দেখো আমরা কি করছি, তাহলে এইখান থেকে দেখো দুটো দশমিক তুলে দিলে আমরা এখানে তলায় একটা 100 করে নিলাম। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার, তলায় একটা 100 করে নিলাম। এবার দেখো 7 দিয়ে কাটছি, তাহলে কি হচ্ছে 7 দিয়ে 105 কত, 7 15 105 হয়ে গেল। আচ্ছা এটাকে 5 দিয়ে কাটছি, 5 21 এত, 5 20 কিন্তু কত হচ্ছে 100। 4 দিয়ে কাটছি, 4 5 20, 5 দিয়ে 15 কে কাটলাম, 5 3 15। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 22 ইনটু 3 ইনটু 21। এই যে আমরা হয়ে গেল তোমার 22 ইনটু 3 ইনটু 21, এটাকে গুণ করলে আমাদের কত আসছে, আমাদের আসছে কত 1386 বর্গ সেমি। 1386
বর্গ সেমি। ঠিক আছে, প্রত্যেকটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা পরিষ্কার আসছে। তাহলে আমাদের এখানে ছিল 22 আর এখানে 3 ছিল আর এখানে কত ছিল 21 ছিল। তাহলে আমাদের কত হলো 1386 বর্গ সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হলো আমাদের 1386 বর্গ সেমি। এটাই হলো আমাদের অ্যানসার। ঠিক আছে, বোঝা গেছে? এরপর আমরা চলে আসছি আমাদের পরবর্তী অঙ্কে। আমি অঙ্কগুলো টুকছি না, বোর্ডে অঙ্কগুলো কিন্তু আমি তুলে দিচ্ছি না, কেননা যেহেতু সকলের কাছেই বই আছে সেহেতু আমি অঙ্কগুলো কিন্তু বোর্ডে তুলছি না। ঠিক আছে, সকলের কাছে যেহেতু বই রয়েছে সেহেতু অঙ্কগুলো আমি তুলছি না, তোমরা একটু বইটা ফলো করে নিও। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসছি আমাদের 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর ম্যাথমেটিক্সটা কি বলেছে। বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো ব্যাসের দৈর্ঘ্য জানতে চাইছে, আমরা তো এখানে ব্যাস মানে 2r জানি, তো সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে বের করতে হবে কি সেটা আমরা আগে বুঝে নেব, যে আমাকে ফাইন্ড আউট করতে হবে 2rটা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাস, এই ব্যাসটাকে কিন্তু আমাকে বের করতে হবে। তো দেখো আমাদের এখানে বলি যে চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসেবে 431 টাকা 20 পয়সা লেগেছে। তাহলে প্রতি বর্গ সেমিতে যে টাকাটা লেগেছে, টোটাল টাকাটা আগে বোঝো, যে টোটাল টাকাটা লেগেছে কত না 431 টাকা 20 পয়সা এটা লেগেছে মোট টাকাটা। আর প্রতি বর্গ সেমি কত না 17 টাকা 50 পয়সা। তাহলে এক বর্গ সেমিতে আমাদের এই 17 টাকা 50 পয়সা লাগছে। তাহলে মোট কত বর্গ সেমি এখানে রয়েছে? তাহলে এই মোটটাকে যদি আমরা এই এক বর্গ সেমি দিয়ে ভাগ করি তাহলে কত বর্গ সেমি রয়েছে বুঝতে পারবো। আর বর্গ সেমি যদি বলটা বলে চামড়ার বল, চামড়ার বল কি হয় ভেতরটা ফাঁপা, তার মানে ওপরের সমগ্রতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে কত বর্গ সেমি চামড়া লেগেছে মানে সমগ্রতলের ক্ষেত্রফল কতটা সেটা আমরা পেয়ে যাব। তাহলে চলে এসো আমরা আগে লিখি যে চামড়ার পরিমাণটা বের করে নিই। তাহলে বলটি তৈরি করতে প্রথমে লিখবো কি, বলটি তৈরি করতে চামড়া লেগেছে, আচ্ছা চামড়া লেগেছে কত না 431.20 ডিভাইডেড বাই 17.50। তার মানে প্রতি বর্গ সেমি দিয়ে আমরা যদি 431 মোটটাকে ভাগ করি তাহলে আমরা কতটা পরিমাণ চামড়া লেগেছে চামড়ার পরিমাণটা আমরা পেয়ে যাব। দেখো তাহলে এখান থেকে দুটোর পর দশমিক পুরোটাই উঠে গেল, একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল। এরপর দেখো আমরা এটাকে ভাগ করে দিচ্ছি, কত হচ্ছে, আচ্ছা এটা থাক এরকমই থাক 431 4312175 এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এত বর্গ সেমি আমাদের কিন্তু এ লেগেছে। ঠিক আছে, দেখো তাহলে এই যে বলটা তৈরি করতে আমাদের কত কি লেগেছে, যে চামড়ার পরিমাণটা কতটা সেটা আমরা বুঝতে পারছি। এবার দেখো বলছে যে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে এই যে চামড়াটা লেগেছে দেখতে পাচ্ছ তোমরা, তাহলে এটা কিসের আয়তন, এটা হচ্ছে সমগ্র তল, উপরে যে বক্রতলটা রয়েছে সেই বক্রতলের ক্ষেত্রফলটা কত বর্গ সেমি, সেই বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল যেটা রয়েছে সেটার আয়তন হচ্ছে এটা। তাহলে আমরা পরবর্তীতে কি লিখব, বলটি তৈরি করতে আমরা এটা পেয়েছি। তাহলে এটা জানি যে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে লিখবো শর্তানুসারে কি হচ্ছে না সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার। এই সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে তোমার কত বেরোলো না 4321 ডিভাইডেড বাই 175। ঠিক আছে, তাহলে এই শর্তটা আমরা পেলাম যে সমগ্রতলের ক্ষেত্রফলটা আমার 4321। তাহলে দেখো আমরা যদি এটা করি তাহলে এখানে 4 ইনটু 22 এর 7 ইনটু r স্কয়ার, কারণ না আমাকে r এর মানটা বের করতে হবে। তাহলে r স্কয়ার সমান আমরা কত লিখছি 4321। আমরা পুরো সংখ্যাটাকে কাটাকুটি এখনই করলাম না, রেখে দিলাম একবারে কাটাকুটি করব বলে। তাহলে দেখো এখান থেকে r স্কয়ার এর মান পাচ্ছি। r স্কয়ার কি হবে, 7টা এখানে ডিভাইডেড রয়েছে, ডান দিকে গেলে কি হবে সেটা গুণ আকারে চলে যাবে। তাহলে 4321 নিচে ছিল 175, তাহলে আমার এই তলার 7টা উপরে গুণ হয়ে গেল, আর উপরে যে দুটো গুণ ছিল 4 * 22 সেটা হয়ে গেল নিচে। ঠিক আছে,
দেখো এটা হলো, আর এখানে হচ্ছে যে 4 × 22 টা উপরে গুণ ছিল, সেটা নিচে ভাগ হয়ে গেছে। এবার আমরা এইটাকে 11 দিয়ে এখানে আমরা 7 দিয়ে কাটছি। দেখো 7 দিয়ে 175 কে কাটলে কত হচ্ছে, 25 হয়ে যাচ্ছে, 25। ঠিক আছে, আচ্ছা একটুখানি দেখে নিই। আচ্ছা তাহলে দেখো এই যে টোটাল এটা রয়েছে, এটাকে আমাদের রয়েছে এখানে, আমরা এটাকে এবার ভাগ করব। দেখো r স্কয়ার যদি করি তাহলে এটা আমাদের কত আসছে, যা রয়েছে এটাকে আমাকে ভাগ করে নিতে হবে। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা r স্কয়ারের মান কত পাচ্ছি, উপরে পাচ্ছি কত না 4 3 2 1, নিচে পাচ্ছি কত 25 × 4 × 22। তাহলে আমরা 4 3 2 1 কে আগে 22 দিয়ে ভাগ করব, কেন 4 আর 25 গুণ করলে 100 আমরা জানি। তাহলে এটা দেখো 4 3 2 1 কে 22 দিয়ে আমরা আগে ভাগ করব। তাহলে আমরা আগে 22 দিয়ে ভাগ করে নেব, কারণ 4 25 আমরা জানি 100, তাহলে 100 দিয়ে শুরু। তাহলে 4 3 2 1 কে যদি 22 দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি কত 196, আর নিচে 25 আর 4 100 মানে এটা। তাহলে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে 1.96। ঠিক আছে, আমরা r স্কয়ারের মান পেয়ে গেলাম 1.96। তাহলে r স্কয়ারের মান যদি 1.96 পেয়ে যাই, আমরা r এর মান কত বলতে পারি, r √196। তাহলে হয়ে যাচ্ছে r তাহলে কত হচ্ছে না 1.4। দেখো আমরা r এর মানটা পেয়ে গেলাম 1.4। তাহলে r মানে কি, r মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এবার আমরা চলে যাচ্ছি, r মানে যদি ব্যাসার্ধ হয় তাহলে আমাদের জানতে চেয়েছিল ব্যাস 2r। আমাদের তাহলে লিখব অতএব গোলকের ব্যাস, লিখব কি অতএব গোলকের ব্যাস সমান 2r সমান 2 × 1.4 সমান 2.8। এটা কিসে ছিল, আমাদের অঙ্কটা ছিল কত সেন্টিমিটারে, তাই তো, প্রতি বর্গ সেমি। তাহলে 2.8 সেমি। তাহলে গোলকের ব্যাসটা আমরা পেয়ে গেলাম কত 2.8 সেমি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর। এরপর আমরা পরবর্তী অঙ্কতে চলে আসছি 3 নম্বরে। তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে এখান থেকে r এর মানটা বের করলাম, বের করার পর ওখান থেকে 2r অর্থাৎ ব্যাসটা বের করে নিলাম। r মানে ব্যাসার্ধ, 2r হচ্ছে ব্যাস। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা চলে আসছি আমাদের 3 নম্বর অঙ্কে। তোমাদের যার যেখানে যদি কোনো রকম বুঝতে অসুবিধে হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আমি চেষ্টা করব সেগুলো সলভ করে দেবার। আর যারা এই ভিডিওটি মানে দেখছো প্রথম, আগের ভিডিওটি দেখোনি, তারা কিন্তু ডেসক্রিপশনে আমাদের পার্ট 1 এর ভিডিওটি পোস্ট দেয়া থাকবে, ডেসক্রিপশন লিংক দেয়া থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে পার্ট 1 এর ভিডিওটি দেখে নিতে পারো। সেখানে গোলকের কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া রয়েছে, আর এখানে আমরা পরপর সলিউশনগুলো করে যাচ্ছি। ঠিক আছে, তো এরপর আমরা চলে আসছি, প্রত্যেকের কাছে বই আছে, চলে এসো। তো এরপর আমরা চলে আসছি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর, তো আমরা 3 নম্বরে অঙ্কে চলে আসছি। 3 নম্বর অঙ্কে কি বলছে না, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘনসেমি লোহা আছে। তাহলে বলেতে লোহা আছে কত ঘনসেমি। ঘন এককটা কিসের জন্য ব্যবহার করা হয়, ঘন এককটা ব্যবহার করা হয় আয়তনের জন্য। তার মানে ওই লোহাটাতে কত পরিমাণ লোহা রয়েছে তার আয়তনটা আমাকে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ বলের আয়তন, গোলকের আয়তনটা আমাকে বের করতে হবে। আর বলের কি বলে দিয়েছে, বলের ব্যাস বলে দিয়েছে কত 7 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে যেটা লিখছি সেটা হচ্ছে ব্যাস সমান, ব্যাসের সূত্র কি ছিল না 2r সমান হচ্ছে কত 7 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো আমরা এখান থেকে কিন্তু ব্যাসার্ধটা বের করে নিচ্ছি। তাহলে ব্যাসার্ধ r সমান কত হচ্ছে না 7/2 সেন্টিমিটার। আমরা ভাগ করছি না, এরকমই রেখে দিচ্ছি, কাটাকুটির সুবিধা হবে। তাহলে দেখো ব্যাস আর ব্যাসার্ধ পেয়ে গেলাম, আমাকে কত ঘনসেমি লোহা আছে জানতে চেয়েছি। তাহলে কত ঘনসেমি লোহা মানে কি আয়তন। তাহলে গোলকের আয়তনের সূত্র, তাহলে লিখবো কি না বলটিতে লোহা আছে, বলটিতে লোহা আছে মানে কি না কত ঘনসেমি অর্থাৎ আয়তন। তাহলে গোলকের আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই r³ ঘন সেমি। তাহলে দেখো 4/3 পাই r³ ঘন সেমি, আমরা r এর মান পেয়ে গেছি আর বাকি সব মানগুলো আমরা জানি। 4/3 ইনটু পাই এর মান কত হচ্ছে 22/7, r³ মানে 3টে r, আমি তাই 7/2টাকে 3 বার লিখছি, কেননা আমাদের কাটাকুটি করার ক্ষেত্রে সুবিধে হবে। ঠিক আছে, দেখো এখানে তলার একটা 7, তলার উপরের একটা 7 কেটে দিলাম। আচ্ছা এখানে 4 এর সঙ্গে এখানে দুটো 2 আমরা কেটে দিলাম। আচ্ছা এখানে তাহলে পড়ে রইল কত, 2 দিয়ে কাটছি 22 কে 11,
তাহলে উপরে আমাদের পড়ে রয়েছে 11 গুণিত 7 গুণিত 7 আর নিচে আমাদের পড়ে রয়েছে 3। তাহলে দেখো এর যেটা রয়েছে এত ঘন সেমি, ঠিক আছে। তাহলে 11 গুণিত 7 গুণিত 7 তার সঙ্গে নিচে হচ্ছে ডিভাইডেড বাই 3। তাহলে এটাকে যখন আমরা সলভ করব এর অ্যানসারটা কত আসছে? এর অ্যানসারটা আসছে তোমার, আমি বলে দিচ্ছি 179.66 179.66। তাহলে 179.66 ঘন সেমি এটা হচ্ছে তার অ্যানসার। কিন্তু এই 66টা না লিখে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা পূর্ণ আকারে যদি ভাঙি তাহলে 169 বা 169 পূর্ণ 2 এর 3, এটাও কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এত ঘন সেমি, দেখো বুঝতে পারলে 179.66 লিখতে পারি, অথবা এই 0.66টাকে যদি পয়েন্টে না লিখি তাহলে আমরা 169 পূর্ণ 2 এর 3 এটাও কিন্তু লিখতে পারি। তাহলে বলটিতে কত পরিমাণ লোহা আছে? না, বলটিতে 169 পূর্ণ 2 এর 3 ঘন সেমি লোহা আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাকে জানতে চাইছো ওই বলটিতে কত ঘন সেমি লোহা আছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পেরেছো? এরপর আমরা চলে আসছি 4 নম্বর অঙ্ক। দেখো তোমাদের এখানে আমি আগেও বলেছি আবারও বলে দিচ্ছি, আমাদের প্রথম পার্টের ভিডিওটা দেওয়া রয়েছে গ্রুপে, তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে। যারা আজকে ভিডিওটা প্রথম দেখছো তারা কিন্তু এর পার্ট 1 ভিডিওটা, এটা পার্ট 2 ভিডিও, পার্ট 1 ভিডিওটা কিন্তু দেওয়া আছে, তার লিংক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা একটু দেখে নেবে। সেখানে যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো চলে এসো পরের অঙ্কটা। আমরা বলছি যে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করে। দেখো একটা যদি আমরা বল ভারী কোনো বস্তুকে জলে ডোবাই তাহলে কি হয় না, আমরা জানি যে ওই বস্তুটা তার সমপরিমাণ জলকে অপসারিত করে, এটা তোমরা ফিজিক্সে পড়বে, ঠিক আছে। তো এখানে কি আর্কিমিডিসের যে সূত্রটা রয়েছে ফিজিক্সে, সেখানে তোমরা পড়তে পারবে যে কোনো বস্তুকে সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত করে সে তার সমপরিমাণ জলকে অপসারিত করে। অর্থাৎ জল যতটা জলকে সে অপসারিত করবে বস্তুটার আয়তন ততটা, কেননা জলটাকে যতটা অপসারিত করবে সেই পরিমাণ জায়গাটা ফাঁকা হলে তবেই না বস্তুটা ওখানে ডুববে। তো সেই জন্য কি হয়, তার মানে ওই জল অপসারিত করা মানে বস্তুর আয়তন। এটা তোমাকে বুঝে নিতে হবে যে বস্তুটার যতটা আয়তন, যতটা ততটা পরিমাণ জলকে সে সরাবে, তবেই না সে সেখানে ডুবতে পারবে, জলে ডুবতে পারবে। তো সেই জন্য ওখানে বস্তুর আয়তন, আর বস্তুর আয়তন মানে কি, আমরা যে চ্যাপ্টার করছি সেখানে বস্তুর আয়তন মানে হচ্ছে গোলকের আয়তন। তো গোলকের আয়তনটা আমাকে বের করতে হবে। দেখো 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বলেছে, তাহলে প্রথম কথা ব্যাস বলেছে, আমরা আগে ব্যাসটা লিখে নেব কত না, ব্যাস 2r সমান কত হচ্ছে না 28 সেমি, ঠিক আছে। ব্যাস 2r 28 সেমি, বুঝতে পারছো। এখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করে নিচ্ছি, তাহলে ব্যাসার্ধ r তার মান কত হবে না 28 এর 2 সেমি, ঠিক আছে, সমান 14 সেমি। আমরা এটা যেহেতু সহজে ভাগ করা যাচ্ছে সেহেতু আমরা এটাকে ভাগ করে দিলাম, না করলেও কোনো অসুবিধা নেই, একবারে কাটাকুটি করতে পারো। দেখো এরপর বলছে গোলকটিকে সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে সেটা, তার মানে আমি আগেই বললাম যে সম্পূর্ণরূপে জলে ডোবা মানে সে তার নিজের পরিমাণ জল অপসারিত করে। তাহলে লিখবো কি, গোলকটিকে সম্পূর্ণরূপে জলে নিমজ্জিত করলে গোলকটি নিজের আয়তনের পরিমাণ জল অপসারিত করবে, এটা আমরা জানলাম। তাহলে অতএব জল অপসারিত করবে কত, নিজের আয়তন। তাহলে গোলকের আয়তন কি সূত্র, 4/3 পাই r3 ঘন, এটা কি ছিল সেন্টিমিটার ছিল, তাহলে এটা হবে ঘন সেমি, এত পরিমাণ জল। তাহলে দেখো 4/3 পাই মানে কত 22/7, আর মানে আমরা জানি 14, তাহলে 3টে 14 আমরা লিখবো, তাহলে 7 2 14।
তাহলে ওপরে আমাদের কি কি রয়ে গেল আর নিচে কি কি রয়ে গেল? ওপরে আমাদের রয়ে গেল কত 4 ইনটু 22 ইনটু 2 ইনটু 14 ইনটু 14 আর নিচে রয়ে গেল 3। দেখো তাহলে 4 ইনটু 22 ইনটু 2 ইনটু 40 ইনটু 14 দুটো 14 ডিভাইডেড বাই কত হচ্ছে 3। তাহলে এইটা যখন অপসারিত করছে জল তাহলে তার কত এ হচ্ছে? দেখো এগুলো আমরা করছি কত 11498, এটা পূর্ণ 2/3 এত ঘন সেমি। তাহলে আমাদের অ্যানসারটা হয়ে গেল কত? কত পরিমাণ জলকে সে অপসারিত করবে? না জল অপসারিত করবে কাটাকুটি করে আমরা অ্যানসার পেলাম 11498 11498 পূর্ণ 2/3 ঘন সেমি। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? তো এইটা আজকে এই 4 এর অঙ্কটা এইভাবে কমপ্লিট হয়ে গেল। তো আজকে স্টুডেন্টস তোমাদের আজকে আমি 4 অবধি করালাম। নেক্সট দিন আবার পার্ট 3 যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে তোমরা কিন্তু 4 এর পর থেকে 5 6 পর পর আমরা করাতে থাকবো। এইভাবে পার্টে পার্টে ভিডিও করবো, কারণ বেশি বড় ভিডিও করছি না, ছোট ছোট ভিডিও করে তোমাদের কিন্তু এগুলো দেখাচ্ছি। তো এটা আজকে অঙ্কটা 4 অবধি রইলো, পরের দিন আমরা কিন্তু 5 থেকে শুরু করব। তো সকলে ভিডিওটিকে লাইক, যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, এবং যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে। ঠিক আছে, আজকের মতো এটুকুই, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থেকো।